আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। এবং আজকে আমরা এখানে অন্তত আমি ব্যক্তিগতভাবে মুক্তভাবে কথা বলতে পারছি। দীর্ঘকাল আপনারা দেখেছেন যে আমার লেখা কোথাও প্রকাশিত হতো না, আমার কোনো টেলিভিশনে নেওয়া হতো না, এবং আমি প্রায় দীর্ঘ কয়েকটা বছর কার্যত ঘরে বন্দী ছিলাম। তার ফলে যেসব শহীদের তাদের জীবন দানের কারণে আমি আজকে এখানে সে বুঝতে পেরেছি, আমি তাদেরকে স্মরণ করছি। আমি এখন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মজুমদার ভাইয়ের কথা শুনে কিন্তু আমি খুব ভয় পেয়ে গেছি, আমাকে দিয়ে চলে যাওয়া উচিত। আমরা কিন্তু গণঅভ্যুত্থানটার সংবিধান কিন্তু যে কাগজ দেখিয়েছেন ওটা দেখে করি নাই, আমরা ওটাকে ফেলে দেবার জন্য এবং পুড়ে দেবার জন্য করেছি। দিস শুড বি ভেরি ক্লিয়ার টু এভরিওয়ান। কেমন? এবং 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 এই কথা নতুন বলছি না, আমি এরশাদ সাহেবের সময় থেকে কথা বলছি। যখন প্রথম গণ অভ্যুত্থান জনগণের সঙ্গে প্রতারণা করে সংবিধানের নামে আবার এরশাদ সরকারকে প্রতিষ্ঠিত করা হয়েছে, ঠিক আছে? এরশাদ টাইপের কী কারণ আনা হলো? তত্ত্বাবধায়ক সরকার আবিষ্কৃত হলো, তত্ত্বাবধায়ক সরকার। এবং তত্ত্বাবধায়ক সরকারের তো আমরা দেখেছি কী ঘটনা ঘটেছে একটার পর এক। প্রথমত তত্ত্বাবধায়ক সরকার অত্যন্ত কারাপ্ট বিচারপতিদের বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে, কারণ তত্ত্বাবধায়ক সরকারের আইনের মাধ্যমে। এই দেখাতেছেন উনি এখন বলতে হবে এখানে বসে আমাদের সামনে। এখন মানে শিক্ষা হয় নাই। কেন হয়েছে? কারণ আপনি তো ওই যে আইনগুলো পড়েন, ওখানে শুধু বাংলাদেশের বিচারকরা আছে, আমরা কিছু না। দেখছেন একটা পর একটা প্রধান বিচারপতি না হলে এরপরে অবসরপ্রাপ্ত বিচারপতি, অবসর বিচারপতি, খালি বিচারপতি, ওনারা ঈশ্বরের প্রতিনিধি, নাগরিকটা কিছু না। তাহলে আমরা কি একটুখানি হুঁশিয়ে আসবো এখন, নাকি হুঁশিয়ে আসবো না? এই ছেলেরা কিন্তু যাদের কথা তিনি আমরা বলছি নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু এই ক্রিটিকগুলো পড়ে পড়ে বড় হয়েছে। এই ক্রিটিকটা পড়ে তারা বড় হয়েছে এবং তারা এই আন্দোলনে তারা নেতৃত্ব দিতে পেরেছে এবং গণ অভ্যুত্থান তারা সফল করতে পেরেছে। এবং যেটা তারা করেছে এটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী অবৈধ, এবং শেখ হাসিনার সংবিধান অনুযায়ী প্রত্যেকটা ছেলে যারা এটা করেছে, আমাদের মধ্যে যারা এটাকে সমর্থন করেছে, আমরা প্রত্যেকে কিন্তু ফাঁসির দলিতে ঝুলব। তার মজুমদার ভাই কিন্তু ওইটা আমাদেরকে দেখাচ্ছে এখন। আমি খুব দুঃখ পেলাম, খুবই দুঃখ পেলাম। এখন তো হুঁশ হওয়া উচিত যে গণ অভ্যুত্থান করে জনগণ। আমাদের কিন্তু সাবধান হতে আমরা কীভাবে বলি। তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে, দেখুন আমাদের সমাজে সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে মতাদর্শিক ঝুঁকি। মতাদর্শিক ঝুঁকি, আমাদের চিন্তার মধ্যে কতগুলো অদ্ভুত আবর্জনা আছে। আমরা যদি আবর্জনা থেকে মুক্ত না হই তাহলে কিন্তু ইতিমধ্যেই আমরা যে অর্জন করেছি এটা আমরা হারিয়ে ফেলব। আমরা প্র্যাকটিক্যালি যদি কিছু কাজ করতে চাই তাহলে আমাদের খুব পরিষ্কার কিছু কথা আমাদেরকে খেয়াল করতে হবে। ট্যাকটিক্যাল দিকটা কি? যতটুকু আমরা অর্জন করেছি এটাকে আমাদের ধরে রাখা, প্রথম যতটুকু অর্জন করেছি। 2 নম্বর হলো এই অভ্যুত্থানকে আমরা বিজয়ী অভ্যুত্থান করতে পারি কিনা তার জন্য প্রাণপণ চেষ্টা করা। গণ অভ্যুত্থান হয়েছে, এটা কি কুদেতে হয়েছে? আপনি কি মনে করেন এটা কি কুদেতা? এটা কি সামরিক অভ্যুত্থান? এটা গণ অভ্যুত্থান। কিন্তু গণ অভ্যুত্থানটা আমরা বিজয় করতে পারি না। কী জন্য? যেহেতু আমরা অভ্যুত্থানটা বঙ্গভবনে নিয়ে গেছি এবং সংবিধানের অধীনে নিয়ে গেছি। যেদিনই আমরা এটাকে সংবিধানের অধীনে নিয়ে গেছি সেদিন থেকে কিন্তু ভারত দিল্লি চক্রান্ত শুরু করেছে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনার প্রত্যেকে জ্ঞানী। ভারত কিন্তু প্রথম এটা তাদের অবস্থান ছিল না। ভারতের জন্য এটা এম্বারেসিং, কারণ একটা খুনি শেখ হাসিনাকে যদি দিল্লিতে রাখে আর যদি আইসিজে বা আন্তর্জাতিক আদালতে যদি বিচার হয়, তাকে ফিরিয়ে দিতে বাধ্য হবে ভারত। আর বাংলাদেশের জনগণ যদি চায় তাহলে ভারত অবশ্যই শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য হবে। আমাদের আন্দোলন কিন্তু শেষ হয়নি। এটা সাংঘাতিক এম্বারেসিং, ডিপ্লোম্যাটিক্যালি এম্বারেসিং, এবং এখন যারা ক্ষমতা আছে তাদের জন্য বিব্রতিকর, রাজনৈতিকভাবে বিপজ্জনক। ফলে শেখ হাসিনাকে তারা, আমি একটু পানিয়ে দিয়ে ভালো এলাম,
শেখ হাসিনাকে তারা কী করেছে, তারা বন্দি করে রেখেছে। কোথায়? তাদের সামরিক ঘাঁটিতে। তাদের এত প্রিয় পাত্র, এত ভালোবাসার পাত্র, তাকে তারা বন্দি করে রেখেছে সামরিক ঘাঁটিতে। এবং এখন যত রকম চালগুলো দেখছি একটার পর একটা, প্রত্যেকটা চাল দিচ্ছে প্রমাণ করতে ওই যে সংবিধান ভাই দেখিয়েছে, সে সংবিধান অনুযায়ী তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। মধ্যমন্ত্রী ভাই চিন্তা করেন, আপনি কী কথাটা বলছেন? আপনি এখানে বসে আপনি একদম জয় যে কথা বলেছে তারা কিন্তু প্রতিধ্বনি করলেন। এই সংবিধান দরকার নেই আমাদের। তারা বলছে যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনি কি উত্তর দেবেন? কারণ বলছে তিনি পদত্যাগ করেছেন। আগে বলেছি কি আমরা, তিনি পদত্যাগ করেছেন। মজুমদার ভাই আমার অত্যন্ত স্নেহভাজন, আমি অত্যন্ত ভালোবাসি ওনাকে। এটা অত্যন্ত ক্রিটিক্যাল ট্রমা, কথা বলার সময় খুব সাবধান হতে হবে আমাদের। না আমি শেষ করি, আমি কিছু বলি না, আপনি প্লিজ শেষ, আমি আপনাকে দেবো বলতে চাই, কিন্তু আমরা বলি সংবিধানের প্রশ্নটা আনবেন না। গণ-অভ্যুত্থান সংবিধান ফেলে দিয়েছে। আমাদের কাজ হচ্ছে আমরা কতটুকু এগোতে পারবো, কতটুকু পারবো না, এটা নিয়ে আমরা এখন আলোচনা করবো। সেই প্রশ্নে আমি আসছি একটু পরে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে সাংবিধানিক প্রতি বিপ্লবটা ঘটে গেল ইন দ্য নেম অফ সংবিধান, তাহলে সংবিধান সম্পর্কে আমাদের সমাজে অত্যন্ত পশ্চাৎপদ চিন্তা আছে যে সংবিধান না থাকলে রাষ্ট্র চলে না, সংবিধান না থাকলে আইন থাকে না। এটাই তো চিন্তা নাকি? আপনারা এটা শুনলেন না? আচ্ছা আমাকে একটু বলে দেখেন তো, ইংল্যান্ডের কি কোনো লিখিত সংবিধান আছে? ওটা কী করে চলে? ওটা কী করে চলে বলেন আমাকে? নিউজিল্যান্ডের কোনো লিখিত সংবিধান আছে? ওই রাষ্ট্র কী করে চলে? ইসরায়েলের কি কোনো লিখিত সংবিধান আছে? ওটা কী করে চলে? তো সংবিধান কেন বলেন? আপনার প্রতি বিপ্লব করতে যান, যেহেতু শেখ হাসিনার সময় সুবিধা পেয়েছেন। এগুলো বলবেন না। আমরা বলবো যে কী করে এই বিপ্লবটাকে আমরা রক্ষা করতে পারি, তার দুটো পথ আছে। এটা আমি এখন যাবো, কেমন? তো আমি যেটা বলবো যে আমাদের মাথা থেকে কিছু কিছু শব্দ আছে, সময় পাবো না আমি, কিছু কিছু ধারণা আমাদের মাথা থেকে বাদ দিতে হবে। একটা হলো সংস্কার, এটা খুব খারাপ ধারণা। যেখানে ঘরই নাই, ঘরই বানান না, ওখানে কী সংস্কার করবেন? 1972 সালে তো আপনি বাংলাদেশ গঠন করেননি। আপনি এটা একটা পাকিস্তানি, যারা পাকিস্তানের সংবিধান রচনার জন্য পাঠানো হয়েছিল, তারা আমাদের উপরে এক সংবিধান চাপিয়ে দিয়েছে। এইটা আমি মানবো কেন? বাংলাদেশের জনগণ, এটা তো আমার সংবিধান না। আমি কি বলছি যে আমি সমাজতন্ত্র চাই? 71-72 সালে কই ছিল? 72 সালের আগে আমরা কি বলেছি যে আমার ধর্ম নিরপেক্ষতা চাই? 6 ধর্ম দিয়ে ছিল ধর্ম নিরপেক্ষতা? এগুলো কিছু ছিল না। তাহলে আপনি একটা সংবিধান চাপিয়ে দিয়েছেন, এবং সেই সংবিধান ছিল এই বাংলাদেশে একটা ফ্যাসিস্ট শক্তি, একটা ফ্যাসিস্ট স্টেটকে এস্টাবলিশ করবার হাতিয়ার। একটার পর একটা আমরা করেছি। একবার 75 সালে, তারা আবার এটাকে রিকনস্ট্রাক্ট হয়েছে সংবিধানের নামে। সংবিধানের নামে আয়নাঘর হয়েছে, সংবিধানের নামে গুম হয়েছে, সংবিধানের নামে এই রাষ্ট্রে যত অপরাধ আইনের মাধ্যমে হয়েছে, আদালতে গেছেন, রিমান্ডে দিয়েছেন। তাহলে আমাদের কি কোনোভাবেই সংবিধানের কথা মুখে আনা উচিত নয়। এই সংবিধানই বিরুদ্ধে আমাদের ছেলেরা শহীদ হয়েছে, এই রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের ছেলেরা শহীদ হয়েছে। আমি ইমোশনাল হয়ে গেছি এই জন্য, অন্য কোনো কারণ না। আরও সমস্যা বা সংস্কার আমার বলবো, আমি বলবো গঠন। কারণ আমরা বানাই নিয়ে রাষ্ট্র, গঠন কী করবো? এখন গঠন কথাটা শুনলে আপনার ভাবেন যে বোধহয় আগামী দিনে গঠন করবো না। গঠন আগামী দিনে শুরু হয় না। এই দেশে গঠন অনেক আগে শুরু হয়ে গেছে। যে তরুণরা নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু গঠন কথাটা মানে বোঝে। কী করে তারা করলো গঠন? তারা তো গঠন শুরু করে দিয়েছে। প্রথম গঠন শুরু করেছে যখন বাংলাদেশে তথাকথিত ইসলামী আর তথাকথিত সেকুলার, তাদের মধ্যে বিভাজন তারা ভেঙে দিয়েছে। এই গঠন শুরু হয়ে গেল। গঠন আগামী দিনে হবে না, এখনই গঠন শুরু হয়েছে যেদিন থেকে বিভাজন ভেঙে গেছে। কারণ এটা হচ্ছে মতাদর্শিক বিভাজন। এটার দ্বারা ইম্পেরিয়ালিজম, এটার দ্বারা দিল্লির যে হিন্দুত্ববাদ আমাদেরকে বিভক্ত রাখে এবং আমাদের উপর নিয়ন্ত্রণ করে, আমাদেরকে একটার পর জনগণকে কী করে? আলাদা করে রাখে। তাহলে তরুণ ছাত্ররা যারা নেতৃত্ব দিয়েছে তাদের প্রথম অবদান হচ্ছে এই যে তথাকথিত সেকুলার বনাম ইসলামিক হওয়ার এই বিভাজন তারা কেটে দিয়েছে।
দুর্দান্ত কাজ করেছে তারা। ইউরোপে পারে না, সরি ল্যাটিন আমেরিকায় পারে না, আফ্রিকাতে পারে না, বিভিন্ন কোনো দেশে তারা পারেনি। ফলে তাদের যে দূরদৃষ্টি, গঠন করবার যে দূরদৃষ্টি, আমরা যে রাষ্ট্রটা গঠন করতে চাই সেখানে ইসলাম বনাম সেকুলারিজম কোনো বিভাজন থাকতে পারবে না, পরিষ্কার মেসেজ। এই মেসেজ কারা কারা পাইছে? সবার আগে পেয়েছে এটা ইসলামিস্টরা, সেকুলার এখনো পায়নি। এই মেসেজটা সবার আগে কারা পেয়েছে? ইসলামিস্টরা পেয়েছে, কিন্তু সেকুলার এটা এখনো পর্যন্ত পায়নি। সেই মেসেজটা কি আপনি কি দেখেছেন? এই যদি পুরো অভ্যুত্থান সফল হতো তাদের অবদান ছাড়া, তারা নীরবে সমর্থন করে গেছে। তারা বলে না আমরা একটা ইসলামী রাষ্ট্র চাই, তারা বলেছে একটা ইসলামী রাষ্ট্র চাই। কারোর কাছে শুনেন আপনি, কারণ তারা তাদের অতীত অভিজ্ঞতা দেখেছে। ঠিক আছে, মনে আছে আপনাদের 2013 সালে 5ই মেতে অতীত অভিজ্ঞতা দেখেছে। ওয়ার অন টেরর এখনো গ্লোবালি আছে। ফলে তারা যদি একটা ইসলামিক রাষ্ট্র বা এরকম একটা ভুল কনসেপ্ট নিয়ে সামনে এগোয়, তাহলে বাংলাদেশে তারা কি করবে? আরেকবার তারা পরাজিত হবে। এই ভুল দ্বিতীয়বার তারা করতে রাজি না, এবং তারা করেনি। তাহলে যারা নেতৃত্ব দিয়েছে আজকে এই অভ্যুত্থানে, তাদেরকে এত ক্ষুদ্র ভাববেন না। তারা যে ঘটনা ঘটিয়েছে এটা আন্তর্জাতিকভাবে এই সমস্ত নিউ লিবারেল যে বিশ্ব ওয়ার্ল্ড অর্ডার, এই যে বিল গেটসদের যে টেকনোলজিক্যাল সার্ভিলেন্স থেকে আরম্ভ টেকনোলজিক্যাল ওয়ার্ল্ড অর্ডার, যেটাকে আপনারা কি জেনজি ফেনজি কী জানি বলেন, এর বিপরীতে লড়াই এটা। এরা অনেক অগ্রসর ছেলে মেয়েরা, এরা গড়ে উঠেছে দীর্ঘকাল ধরে, নানানভাবে তারা গড়ে উঠেছে। এদেরকে আপনারা তা আন্ডারমাইন করেন না। এখন তারা কি বলছে আমি তাদের সম্পর্কে এখন আমি কিছু বলবো আপনাদেরকে। আগামী ক্রাইসিসটা আরও কিছু, আমার অনেক কথা বলা আছে কিন্তু সময় পাবো না, কিন্তু আমি বলবো যে কিছু লিগ্যাল কিছু আমরা আলোচনা করি, তাই যে আমাদের কাজে লাগবে, যে আমরা প্র্যাকটিক্যাল আলোচনা করবো। আমরা যে কী পেয়েছি, আমরা একটা সরকার পেয়েছি, যে সরকারটা এলিট, আমি জিয়ার সঙ্গে একমত, এবং এই সরকারটা প্রো এনজিও, আমি একমত, অনেকে তারা বলে, এবং এই সরকারটা প্রো আমেরিকান, এটাও একমত। কিন্তু আমাদের সমস্যাটা কোথায় খেয়াল করেন? আমরা কিন্তু সরকার আর রাষ্ট্র বুঝি না, পার্থক্য এক জিনিস না। সরকার আর ক্ষমতা বুঝি না। ক্ষমতা যদি জনগণের কাছে থেকে চলে যায়, তাহলে এই সরকারের চরিত্র আমরা বদলাতে পারবো না। কিন্তু ক্ষমতা যদি আমাদের কাছে থাকে, তাহলে কিন্তু আমরা আগামী দিনে বদলাতে পারবো। কিন্তু আমাদের তো হচ্ছে ভূ রাজনীতির কথা চিন্তা করতে হবে। ভূ রাজনীতি চিন্তা করতে হবে না। আপনি দিল্লিকে ঠেকাবেন কী করে? ঠিক আছে না, আপনি ঠেকাতে, মার্কিন যুক্তরাষ্ট্রে ঠেকাবেন কী করে? আপনাদের দীর্ঘ ভূ রাজনৈতিক একটা পরিকল্পনা লাগবে, আপনাদের একটা আপনার প্ল্যান লাগবে, পরিকল্পনা লাগবে, চিন্তা করতে হবে পরবর্তী ধাপটা আমি কী করে আগাবো। ফলে সেইভাবে এই তরুণরা যেভাবে সাজিয়েছে, তারা যদি ডক্টর ইউনূসকে তারা প্রস্তাব করে থাকে, তারা যথেষ্ট ভেবে চিন্তা করেছে। প্লিজ ভাববেন না যে হঠাৎ করে একটা নাম দিতে চলে গেছে, এটা ভুল ধারণা আপনাদের। তাহলে কী ঘটনা ঘটছে? আমাদেরকে এই মুহূর্তে আমাদের প্রধান শত্রু কিন্তু দিল্লি, ঠিক আছে? ফলে সেই ক্ষেত্রে আমরা এমন একজনকে বেছে নিয়েছি যার মনটা জনগণের প্রতি, ঠিক আছে? আমরা মাইক্রো ক্রেডিট নিয়ে আমাদের সমালোচনা আছে, কিন্তু তিনি কি করে এসে ওখান থেকে হুঙ্কার দিলেন দিল্লিকে যে যদি বাংলাদেশে কোনো অস্থিতিশীল হয় তাহলে ভারতবর্ষ কিন্তু থাকবে না, আপনি যে খুব স্থিতিশীল থাকবেন এটা মনে করেন না। কোন শক্তি তিনি কথা বলেছেন? এটা যথেষ্ট দিল্লির জন্য মেসেজ। তিনি এসে ঢাকা শরীফ মন্দিরে গেছেন, গিয়ে তিনি পরিষ্কার একটা কথা বলেন, একটু ওয়াচ করুন আপনার, আপনি নিজেরাই বুঝবেন। তিনি গিয়ে বলেছেন আমরা একই পরিবার, আমরা একই পরিবার, আমাদের মধ্যে হিন্দু মুসলমান ভাগ নেই। আপনারা যদি ভাগাভাগি শুরু করেন তাহলে আমরা কী করে টিকব? যথেষ্ট মেসেজ। আর কি মেসেজ দেবো আমরা? ঠিক আছে না? তারা এই যে মানুষটিকে তারা পছন্দ করেছে, সঠিক মানুষে পছন্দ করেছে, অন্তত এই মুহূর্ত পর্যন্ত, আগামী দিন পর্যন্ত। ফলে আমি যে বিপ্লবটা আমরা করতে পেরেছি সকলে মিলে, জীবন দিয়ে, রক্ত দিয়ে, পরিশ্রম করে, এটাকে যতটুকু রক্ষা করা যায় অতটুকু রক্ষা করার জন্য তুমি যথেষ্ট। আরেকপর আপনারা যখন আমার লেখা পড়েছেন, আমি বারবার একটা কথা বলেছি যে ক্ষমতা দিতে হবে ডক্টর ইউনূসের হাতে, তাকে রাষ্ট্রপ্রধান তৈরি করতে হবে এবং চুপ্পুকে তার হাতে ক্ষমতা দিতে হবে। তিনি ফ্যাসিস্ট সংবিধানের অধীনে একজন প্রেসিডেন্ট। যত দ্রুত আমরা তাকে সরাতে পারি, যত দ্রুত আমরা ডক্টর ইউনূসের কাছে ক্ষমতা আনতে পারি, তখন কি হতে পারে? তিনি
রাষ্ট্রপ্রধান হিসেবে তাকে যদি আমরা অভিষিক্ত করতে পারি, আমরা অনেক বেশি নিরাপদ। আমরা কেন নিরাপদ? কারণ সিদ্ধান্তগুলো, পরবর্তী সিদ্ধান্তগুলো ডক্টর ইউনূসকে কম্প্রোমাইজ করে নিতে হবে না। যে এলিট সরকারের কথা আমরা এটাকে বলেছি, আমরা জনগণের পক্ষে তাকে দিয়ে অনেক কাজ করাতে পারবো। তিনি এখন ইচ্ছা করলে পারবেন না। তাকে সেনাবাহিনীর কথা শুনতে হবে, তাকে আমলাদের কথা শুনতে হবে, তাকে বিভিন্ন বিশৃঙ্খলা হয়েছে সমস্ত দেশে, এটাকে ঠিক করতে হবে, তাকে দ্রুত অর্থনীতি ঠিক করতে হবে। ফলে তার এখনকার যে বাস্তব পরিস্থিতি, আমরা যদি নতুন বাস্তব পরিস্থিতি তাকে তৈরি করে না দিই, তিনি কিন্তু কিছু করতে পারবেন না। তাহলে দুটো জিনিস মাথা থেকে আমরা বাদ দিই। একটা হচ্ছে সরকার মানে কিন্তু রাষ্ট্র নয়। ফলে যারা এখানে আছে এটা ইম্পর্টেন্ট না, এটা যে কোনো মধ্যে বদলানো যাবে। কিন্তু ততটুকুই আমরা বদলাতে পারবো যতটুকু আমরা ডক্টর ইউনূসের কাছে ক্ষমতা আনতে পারবো, খুব সোজা হিসাব। এই জন্য আমাদের রণধ্বনিটা কী ছিল? আমাদের রণধ্বনি হচ্ছে এই যে ডক্টর ইউনূসকে অবিলম্বে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করুন। তা আপনারা বলতে পারেন যে আপনি কেন এই দাবিটা তুলছেন, এটা কী যুক্তি? এই যুক্তিটা হচ্ছে এই, তিনি কিন্তু নির্বাচিত সরকার। এই নির্বাচন বলতে আপনারা যেটা বুঝেন আর গণতন্ত্রের নির্বাচিত বলতে কিন্তু ভিন্ন মানে, দুটো মানে আছে। একটা হচ্ছে সরকার নির্বাচন, আর আরেকটা হচ্ছে জনগণের অভিপ্রায় যার মধ্য দিয়ে ব্যক্ত হয়, তিনি সর্বোচ্চ নির্বাচিত ব্যক্তি। তিনি কি আপনাদের এই গণ অভ্যুত্থানে নির্বাচিত নন? নির্বাচিত কিনা? তো তাহলে আপনারা আবার নির্বাচনের কথা বলছেন কেন? তিনি তো নির্বাচিত, তাকে রক্ত দিয়ে নির্বাচন করেছি আমরা, তার জন্য রক্ত দিয়েছি আমরা। তিনি আমাদের সমস্ত অভিপ্রায়ের, তিনি হচ্ছেন সবচেয়ে চূড়ান্ত অভিপ্রকাশ। এটাকে বলে পপুলার সভারেন্টি। আপনার জন্য পলিটিক্যাল থিওরি যাবেন, খুব সহজ ভাষা এটা। এটা হলো পপুলার সভারেন্টি। পপুলার সভারেন্টি আকারে তিনি নির্বাচিত। ফলে তার কিন্তু কোনো সংবিধানের অধীনে যাওয়ার কোনো দরকার নেই। হি ক্যান ডিক্লেয়ার এনি টাইম আমি রাষ্ট্রপ্রধান। কারণ জনগণ, আপনি কি মনে করেন না, আপনার কেউ কি এখানে আসেন যারা মনে করেন তিনি এই গণ অভিপ্রায়ের তিনি অভিব্যক্তি নেন, তাকে আমরা নির্বাচন করিনি? এমনকি থাকলে বলেন, আমি শুনব। যদি তিনি গণ অভিপ্রায়ের তিনি অভিব্যক্তি হয়ে থাকেন, তিনি নির্বাচিত, প্লিজ ডোন্ট ডু দ্যাট মিস্টেক। এই প্রতি বিপ্লবে কিন্তু বীজ ঢুকে দিচ্ছেন আপনারা, এই নির্বাচন আর নির্বাচিত ধারণা। তারা পলিটিক্স কনসেপ্ট আমাদের ঠিক নেই, ঠিক আছে? আর যদি ডক্টর ইউনূসকে ব্যক্তি আকারে অপছন্দ করেন, সেটা ভিন্ন করতে হবে। কিন্তু গণ অভ্যুত্থান দ্বারা তিনি নির্বাচিত জনগণের দ্বারা। আর তথাকথিত নির্বাচন, যেগুলোতে চোর ডাকাতে নির্বাচিত হয়, কোনো ইভেন সাধারণ কর্মীরা নির্বাচিত হয় না, মাফিয়ারা আসে যেটা থেকে, এটাকে নির্বাচন বলে না, ঠিক আছে? আচ্ছা, ধরুন যে সবচেয়ে বিশুদ্ধ মজুমদার বাড়ির মতো খুব ভালো একটা নির্বাচন হলো, তবুও ডক্টর ইউনূসের চেয়ে সেটা আরও উচ্চতর বৈধতা পাবে না। কেন? ওটা হবে মেজরিটি নির্বাচন, মাইনরিটিকে হেরে যেতে হবে নাকি? যারা নির্বাচিত হয় তাদেরকে কী করতে হবে? তারা ক্ষমতা নেবে, আর যারা ভোট পায় না তাদেরকে চলে যেতে হবে। আর সার্বভৌম, জনগণের সার্বভৌম অভিব্যক্তির যিনি প্রকাশ, আমাদের ইচ্ছার যিনি প্রকাশ, তিনি তো সকলের দ্বারা নির্বাচিত। এখানে তো মেজরিটি মাইনরিটি নেই। তাহলে ওই নির্বাচনের চেয়ে তো এই নির্বাচন আরও উচ্চতর নির্বাচন, ঠিক আছে না? আচ্ছা, তাই তিনি জনগণের দ্বারা নির্বাচিত, খেয়াল করেন। আচ্ছা, এখন কথাটা কি, এখন এই যে অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্টে জনগণ কারা? আওয়ামী লীগ? এটা বলেন আপনারা, কথা বললে আমরা বুঝতে তাড়াতাড়ি। আওয়ামী লীগ কি জনগণ? এখন আওয়ামী লীগ জনগণ? আচ্ছা, তাহলে এই অ্যান্টি ফ্যাসিস্ট, এই ফ্যাসিস্ট বিরোধী এই লড়াইতে যারাই গণ অভ্যুত্থান করেছে তারাই কিন্তু জনগণ। ফলে আমাদের কিন্তু পলিটিক্যাল টার্ম ব্যবহার করতে খুব সতর্ক থাকতে হবে। জনগণ যারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, এই গণ অভ্যুত্থানকে সমর্থন করেছে, আর বাকিরা কিন্তু জনগণের অংশ নেয়। তাদের মধ্যে অনেকে এখনও আছে কিন্তু আওয়ামী লীগের মতাদর্শ ধারণ করে, অসুবিধা নেই, সেটা ভিন্ন বিষয়, আমরা সে প্রশ্নে পড়ে আসবো। সেটা আমরা পরিষ্কার করতে পারবো যদি আমরা মতাদর্শিক লড়াইটা তীব্র করতে পারি। ক্ষমতা তৈরি হয় মতাদর্শ থেকে, ক্ষমতা কিন্তু গায়ের জোরে তৈরি হয় না। ক্ষমতা শুধুমাত্র রাস্তা থেকে তৈরি হয় নাই, যেহেতু
আমরা এখানে ইতিমধ্যেই কী করেছি, সেকুলার বনাম ইসলামীদের বিভাজনটা আমরা তুলে ছেড়েছি, এখানে জনগণ তৈরি হয়েছে। এই দেখেন কনস্টিটিউশন শুরু হয়েছে, ফলে কনস্টিটিউশন সম্পর্কে, গঠন সম্পর্কে কিন্তু আমাদের ধারণা অত্যন্ত অস্পষ্ট, ঠিক আছে? সংবিধান সম্পর্কে ধারণা খুব অস্পষ্ট। প্রথমত বলা হয় যদি কোনো দেশের সংবিধান না থাকে তবুও সংবিধান থাকে, আইন থাকে। কেন আইন থাকে? এই কারণে জনগণ তো মারা যায় না, তাহলে আইনটা কোথায় থাকে? জনগণের মনে থাকে, থাকে না নাকি? মানুষ মারা গেছে, আপনি কি চান না চান আইন নেই। একটা লোককে মারলে কি আপনি নীতিগতভাবেও কি তার পক্ষে যাবে না? এই তুমি ঠিক কাজ করো নাই, আইন সবসময় থাকে। ফলে পার্থক্য হচ্ছে পজিটিভ ল এবং ন্যাচারাল ল। যারা এখানে আইনের ছাত্র তারা আমার কথা বুঝবে। একটা ন্যাচারাল ল, স্বাভাবিকভাবে আইন সবসময় থাকে, আর এটা পজিটিভ ল, ওই সংবিধানের পজিটিভ ল। এখন পজিটিভ আমি করতে পারিনি, আমি লিখতে পারিনি, আমি লিখব, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার বলতে বোঝায় ওই যে অলিখিত অভিপ্রায়, একটু খেয়াল করবেন, পারলে লিখে নেবেন, এটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। ওই যে অলিখিত অভিপ্রায়, যেটা আমরা বুক পেতে দিয়ে, আমরা বুকে বুলেট ধারণ করে যে অভিপ্রায় ব্যক্ত করেছি, সেই অভিপ্রায়টা এখন লিখতে হবে। যারা মারা গিয়েছেন তাদের যে অভিপ্রায়, এটা লিখবার দায়িত্ব আমাদের উপর দিয়ে গেছে যারা মারা গেছে, সই দিয়েছে। যারা নাই তাদের পক্ষে কথা বলার জন্য আমি জীবিত আছি। যদি সেই কথা আমরা বলতে না পারি, আমরা যদি সেই অলিখিত অভিপ্রায়, তাদের সেই অলিখিত অভিপ্রায়, আমাদের দেশে আর কখনো ফ্যাসিজম আসবে না, আমাদের দেশে আর কখনো শেখ হাসিনার মতন এরকম একটা খুনি বর্বর ফিরে আসবে না। শুধু আমাদের দেশে না, পৃথিবীর কোনো দেশে এই খুনি হাসিনার মতো কোনো লোককে আমরা রাখবো না। ল্যাটিন আমেরিকাতে, আফ্রিকাতে, কি পাকিস্তানে আমরা সবাইকে উৎখাত করে দেবো, এমনকি দিল্লিতেও। বাংলাদেশ দেখিয়ে দেবে পৃথিবীকে আমরা বিপ্লব বলতে কী বোঝাই, ঠিক আছে? তাহলে অলিখিত অভিপ্রায় হলো এটা, এই যেটা আমি এখন বললাম। এটাকে এখন যখন লিখব তখন এটা হবে গঠনতন্ত্র। এই যে গঠনের প্রক্রিয়া চলছে, গঠনের প্রক্রিয়া এখনই চলছে, এখানে চলছে গঠন, এবং সেটা যখন যাবে আমরা একটা পাবো গঠনতন্ত্র। প্লিজ সংবিধান বলবেন না। সংবিধান লেখে কারা? সংবিধান লেখে কলোনিয়াল শাসকরা, আপনাকে শাসন করতে চায়। যেমন ইন্ডিয়া অ্যাক্ট, কলোনিয়াল শাসক, সে সংবিধান লেখে। আর জনগণ কি করে? সে গঠনতন্ত্র প্রণয়ন করে। জনগণ নিজেই অর্থাৎ বাড়ি থেকেও তার সংবিধান লিখে দেন। আমাদের কিন্তু উকিলের মুসাফিতে লাগবে না, জনগণই লিখবে আমাদের আগামী দিনের গঠনতন্ত্র। তারা জনগণ সেই গঠনতন্ত্র কীভাবে লেখে, তার কি কৌশল আমাদের তরুণদের জানা আছে, বিশ্বাস করেন তারা খুব ভালো জানে সেই প্রক্রিয়াটা কী হবে। কিন্তু যখন আপনি লড়াই করতে নামেন তখন আপনি সব কৌশলকে আপনার শত্রুকে বলেন। আপনি যুদ্ধে আসছেন, আপনার রণকৌশলকে বলবো, বলে দেবে তারা? না, তারা তো বলবে না। তারা এক একটা পর্যায়ে যাবে, দেখবে আমি কতটুকু অগ্রসর হয়েছি, তখন সেই বাস্তবতা অনুযায়ী পরবর্তী রণকৌশল তারা বলবে। অবশ্যই তার রণকৌশল আছে। তাহলে সেই রণকৌশলের মধ্যে আমি আমরা এত কথা বলি এবং একটু মাঝে মাঝে তো উত্তেজিত হয়ে যায়, দোষ অপরাধ নেবেন না। তাহলে একটা রণনীতি, তত্ত্বগত দিক, আর সেই তত্ত্বকে বাস্তবায়নের কৌশল। এখন চলে গেছে সংবিধান কি রাস্তা থেকে ক্ষমতায় চলে গেছে কোথায়? বঙ্গভবনে বা হোয়াটএভার ইজ হাসিনার সংবিধানের অধীনে। তাহলে ওখান থেকে আমাদের আবার ফেরত আনতে হবে জনগণের কাছে। তাহলে জনগণের কাছে ফেরত আনবার রণধ্বনি, স্লোগানটা কী হবে? খুব সহজ, ইউনূসের কাছে ক্ষমতা হস্তান্তর করো। তিনি উপদেষ্টা নন, তিনি গণ অভ্যুত্থানের প্রধান। এই হলো খুব সিম্পল কৌশল। এই রণধ্বনি যত জনপ্রিয় করবেন ততই কিন্তু আমাদের এই অভ্যুত্থানটা টিকবে। এর যে চাপটা তারা ফিল করবে, এই চাপের মধ্যে আমরা দুটো ঘটনা ঘটতে পারি। এবার আমি একটুখানি টেকনিক্যাল কথা বলি, কেমন? আচ্ছা, এটা আমি যেটা বলবো আপনাদেরকে, এটা আমরা দক্ষিণ আফ্রিকা, ফিলিস্তিনের যেসব লয়াররা আছে তাদের সঙ্গে গত 2-3 দিন আমরা কনসাল্ট করে
আমরা এই একটা ছোট্ট লিখেছে তৈরি করেছি। আজকে আমি পুরোটা বলবো না, আমি পরে আমার যারা ফেসবুক অনুসরণ করেন তারা পাবেন আমি এটা তাদের কী কী প্রস্তাবনা। তারা বলছেন যে তোমরা যে কাজটা করেছো তার মধ্যে দুটো এলিমেন্ট আছে। একটা এলিমেন্টকে তারা বলছে এরা কিন্তু লিগ্যাল এক্সপার্ট, আইনের তারা বিশেষজ্ঞ। তারা বলছে দুটো দিক আছে। একটা হচ্ছে যে তোমরা ব্যবহার করছো পপুলার সভারেন প্যারাডাইম, এই যে আমি যেটা একটুক্ষণ বললাম পপুলার সভারেন্টি প্যারাডাইম, এটা কিন্তু বিপ্লবী প্যারাডাইম না। আমার কথা শুনলে মনে হয় আমি খুব বিপ্লবী কথাবার্তা বলছি, আসলে কিন্তু বিপ্লব না, এটা বুর্জোয়া ডেমোক্রেটিক প্যারাডাইম। সোজা কথা, বুর্জোয়া গণতান্ত্রিক যেই ধারণা, আমরা এখন গণতন্ত্র কায়েম করব। তো গণতন্ত্র কথাটার বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, লড়াইয়ের পরিপ্রেক্ষিতে এখন তার দুটো মানে আছে, সিম্পল। একটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীন, এবং রাষ্ট্র কোনো আইন করতে পারবে না, ব্যক্তির স্বাধীনতা হরণ করতে পারে। ওকে, আমরা এমন একটা গঠনতন্ত্র চাই যেখানে পরিষ্কার আমরা বলবো যেই রাষ্ট্র তুমি বানাও কিন্তু ব্যক্তির স্বাধীনতা তুমি হরণ করে নিতে পারবে না, পিরিয়ড। দুই, আমরা কেন লড়াই করেছি? আমাদের মর্যাদার জন্য। আমাদেরকে রাজাকার বলেছো তুমি, আর ডক্টর ইউনূসকে যমুনা নদীতে না পদ্মা নদীতে 2 বার চুবাবার কথা বলছো। তুমি আমাদেরকে পদে পদে অপমান করেছো। ফলে আত্মমর্যাদা, ব্যক্তির মর্যাদা কায়েম করা, দুটো, ব্যক্তির স্বাধীনতা, চিন্তা বিবেকের স্বাধীনতা। রাষ্ট্র এমন কিছু করতে পারবে না যাতে ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ করা হয়, এটা করতে পারবে না। আমার সংবিধানে 50% কিন্তু লেখা হয়ে গেছে যে অভিপ্রায়ের জন্য আমার ছেলেমেয়েরা আমাদের ছেলেমেয়েরা মরেছে, পঙ্গু হয়ে পড়ে আছে, তাদের কিন্তু দুটো কথা কিন্তু এসে গেল, এটার জন্য সে লড়েছে, এই দুটো জিনিস কথার জন্য। ফলে সে কোনো রাষ্ট্র চায় না যে ব্যক্তির স্বাধীনতা ক্ষুণ্ণ করা। পপুলার সভারেন্টি প্যারাডাইম অনুযায়ী এখন ডক্টর ইউনূস তাই কীভাবে করবে? বাংলাদেশ চলবে কী করে? এখন খুব সিম্পল, তিনি শুধু একটা কথা বলবেন যে এখন থেকে আমাদের যা নিয়ম আছে, নীতি আছে, যা বিধিবিধান আছে, এটার মতো রাষ্ট্র চলবে, সমস্যা নেই। শুধু কিন্তু আছে একটা, কিন্তু যে সকল আইন আন্তর্জাতিক মানবাধিকার সনদে কিংবা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যত মানবাধিকার আইন আছে, কোনো আইন যদি তার সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে সেই আইন বাতিল হয়ে যাবে। খুব সিম্পল তো, কঠিন তো কিছু নেই। তাহলে আদালত বলবে এখন যে সে সংবিধানে থাকুক কি না থাকুক, কি পজিটিভ ল হোক কি ন্যাচারাল ল হোক, আদালত বলবে, আদালত বিচার করবে কোন কোন আইন আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সংঘাতপূর্ণ অথবা সংঘাতপূর্ণ না, এবং তারা কোনটা বাতিল করবে কোনটা বাতিল করবে না। অনেকে বলে তারা কি ডক্টর ইউনূস প্রতিদিন দিন একটা নির্দেশ দেবেন? না, তিনি দেবেন, এই দুটো নির্দেশ যথেষ্ট। তাহলে আমার আইনের প্রবলেমটা সলভ হয়ে গেল। এখন লিগালিস্টরা যারা আমাদের এক্সপার্ট, যাদের কাছে তাদেরকে মতামত চেয়েছে, তারা বলছেন যে তোমাদের সংবিধানের মধ্যে পপুলার সভারেন্টির একটা ধারণা আছে যে ক্ষমতার বিলং টু দ্য পিপল, ক্ষমতা মালিক না, কিন্তু মালিক কিন্তু ডক্টর কামাল হোসেন আবিষ্কার, ক্ষমতা মালিকের নামে, আর এটা মালিক, এরকম হয় না। পাওয়া জনগণের কাছে, সার্বভৌম ক্ষমতায় জনগণের, এটা আমাদের প্রিএম্বেলে আছে। কিন্তু এই প্রিএম্বেলটা অনেকে বলে যে এটা এনফোর্সেবল, মানে আমাদের সংবিধান অনুযায়ী, কিন্তু এরা বলছেন যে এনফোর্সেবল না হলেও এটা তোমাদের যেসব কেস স্টাডিগুলো আমরা পড়ে দেখেছি সেখানে মনে হয় এটা কি, এটা যে তোমরা রেসপেক্ট করে আদালতে, মানে আমাদের যে এখনকার যে বিচার ব্যবস্থা সেখানে তারা এই প্রিঅ্যাম্বলটা তারা মানে বেসিক স্ট্রাকচার বলে। আমাদের একটা কতগুলো কেস স্টাডি আছে, কেস ল আছে, যেখানে তারা এই বেসিক স্ট্রাকচারটা তারা মানে। তো ফলে এটা তোমাদের মধ্যে আছে, কিন্তু সমস্যাটা ওটা না, সমস্যা কিন্তু আদালত না, সমস্যা হচ্ছে তোমাদের জনগণ। তোমাদের জনগণ আমরা বুঝতে পারছি না তারা কি পপুলার সভারেন্টি কি বুঝে। কারণ এই পর্যন্ত প্রেসে আমি যা কিছু আমরা পড়েছি এখানে খালি সংবিধান 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 বল। তারা তোমাদের সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে এই সংবিধানের ধারণা, সবচেয়ে বড় ঝুঁকি সংবিধান। সংবিধান লাগে না কোনো দেশ চালাতে, ঠিক আছে? তাহলে আমরা এটা দেব। আরেকটা কি হতে পারে, এই একটা পারাটা, আরেকটা হতে পারে, এটাকে আমরা এটাকে বলি রেভলিউশনারি প্যারাডাইম, বিপ্লবী প্যারাডাইম।
এটা হলো আমি বিপ্লব করেছি, বিপ্লবটা বিজয়ী, জয় হয়ে গেছে আমাদের। এখন আমরা বলতে পারি পুরনো যে অর্ডার, পুরনো যে ব্যবস্থা, এই সমস্ত ব্যবস্থা বাতিল, আমরা নতুন ব্যবস্থা শুরু করলাম। এটা নির্ভর করে রেভলিউশনারিরা তারা কতটুকু সমাজে শক্তিশালী এবং সমাজে বিপ্লবী চিন্তা চেতনা কতটুকু ডেভেলপ। কিন্তু আমরা তো পপুলার সভারেন্টি বুঝি না, ওটা বুঝবো কেমনি? আমাদের সমাজ এটা পরিষ্কার না তো, ফলে আমাদেরকে হয়তোবা আগামী দিনে কিছুটা পিছুতে হবে। তো তারা বলছে যে যেটা পিএস মানে পপুলার সভারেন্টি, এটা হলো দুটো প্রবলেমস একসঙ্গে সলভ করে, ফলে এটা আমাদের জন্য অ্যাডভান্টেজিয়াস। এটা হলো একটা সলভ করে পলিটিক্যাল প্রবলেম সলভ করে, যে পপুলার সভারেন্টি জনগণের অভিপ্রায়টা এখানে ব্যক্ত হয়েছে, ফলে এটাই সর্বোত্তম ইচ্ছা, এটাই সর্বোচ্চ আইন। আর এই সর্বোচ্চ আইনটা আমার বিদ্যমান আইনের মধ্যে কোথায় কোথায় আছে, এখন কোথায় কোথায় আছে, এটা আদালতে গিয়ে আমরা আলোচনা করতে পারি, অসুবিধা নেই। এবং তার ভিত্তিতে এই পপুলার সভারেন্টির একটা কনস্টিটিউশনাল কন্টিনিউটিটা তার হবে, যেহেতু আমরা এখনও পর্যন্ত পরিষ্কার না কাকে সংবিধান বলে, ঠিক আছে, কাকে গঠন বলে, কেমন পরিষ্কার না। ফলে জনগণকে ইন দ্য মিন টাইম আমাদেরকে এডুকেট করতে হবে। এই যে আজকে মিটিংটা আমরা করছি, এটা কিন্তু গঠন সভা, এবং আগামী দিনে যে গঠনতন্ত্র প্রণয়ন হবে, যদি আমরা পারতাম আজকে, যদি আমরা ওই ডক্টর ইউনূসকে প্রধান বানাতে পারতাম, তাহলে আজকের এই সভাটা হতো গঠনতান্ত্রিক কাউন্সিল। খুব সিম্পল। আমরা কী ধরনের গঠনতন্ত্র চাই, এটা তার আলোচনার সভা, ফলে এটা কাউন্সিল নাকি? এই কাউন্সিলে আমরা যে সিদ্ধান্ত নিতাম, সেই সিদ্ধান্ত আমরা পাঠাতাম। আগামী দিনে যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে, সেই অ্যাসেম্বলিতে যারা যাবেন তাদের জন্য এই পরামর্শগুলো সেখানে থাকবে। ফলে তেমনি গ্রামে গ্রামে, উপজেলায়, জেলায় এরকম কনস্টিটিউশনাল কাউন্সিল, গাঠনিক কাউন্সিল, নতুন বাংলাদেশ গড়বার কাউন্সিল, যে নামই দেন না কেন, যেটা জনগণ পছন্দ করে, ম্যাটার করে না তো। আমরা তো ইনভেন্ট করবো, আমরা তো আবিষ্কার করবো নতুন নতুন জিনিস। আমরা তো এখানে ফরাসি বিপ্লব বহু আগের বিপ্লব করতে বসি নাই, আমরা এটা ইরানি বিপ্লব করতে বসি নাই, আমরা বাংলাদেশের বিপ্লব করতে বসেছি। আর উইল শো ইট হ্যাজ এ ফিচার ভেরি ডিস্টিংক্ট অফ ইটস ওন। তার নিজস্ব কিছু চরিত্র আছে, বৈশিষ্ট্য আছে, যেটা এর আগের অন্যান্য বিপ্লবের সঙ্গে তাকে মিলবে না। ঠিক আছে, আমাদের ছেলেমেয়েরা অনেক অগ্রসর, ফলে ওর সঙ্গে সে মিলবে না। সে যখনই চিন্তাটা একবার তার মাথা আমি পৌঁছাতে পারবো, ও বুঝে যাবে। আমাকে এসে বলে ফার্দা এখানে ঠিক করো, ওখানে ঠিক হয় না, এই জামিরে পড়ছে। এই লিগ্যাল স্পার্ট তৈরি করতে কদিন লাগবে? আমাদের খুব কম সময় লাগবে। এই বাচ্চারা যারা এত বড় ঘটনা ঘটিয়ে দিয়েছে, এদের কাছ থেকে আমরা তৈরি করতে আমাদের কদিন লাগবে রে ভাই? কয়দিন লাগবে? 6 মাস লাগবে আমাদের। এদের যারা আজকে দেখেছি রাস্তায়, এদের যে নতুন পুলিশ বাহিনী গড়ে তুলতে আমাদের কদিন লাগবে? 1 সপ্তাহ লাগবে, 1 উইক, আমরা যদি আসতে পারি। এখন আপনি আমাকে বলতে পারেন পলিটিক্যাল প্রবলেম আছে, বিএনপি কি মানবে? হ্যাঁ, নাও মানতে পারে। তবে সেটা করবে, একটা সলিউশন আছে। আমি কথা বলছি, যারা যদি বিএনপির যদি কোনো নেতারা আমার কথা শুনে থাকেন, আমরা কথা বলছি, কারণ বিএনপির কিছু অধিকার আছে, কারণ তাদের অবদান ছাড়া এই এটা হতো না। তাহলে কিভাবে আমরা এই ধরনের একটা নতুন বাংলাদেশ গঠন করবার ক্ষেত্রে কৌশলগতভাবে বিএনপিকে আমাদের সঙ্গে রাখতে পারি, জামাতে ইসলামীকে আমাদের সঙ্গে রাখতে পারি, বিভিন্ন দল যারা ছোটোখাটো দল আছে যারা গণ অভ্যুত্থানের পক্ষে, তাদেরকে আমরা কী করে রেখে একটা নতুন বাংলাদেশ গঠন করতে পারি, সেই কৌশলটা আমাদের খুঁজে বের করতে হবে। তো সব কৌশলটা আমি পাবলিকলি বলতে পারবো না নাকি? তাহলে আমরা যতটুকু আপনাদেরকে বললাম, এই যে দুটো প্যারাডাইম, এই দুটো প্যারাডাইম আমরা ফলো করব। এখন আমাকে বারবার তারা বলছেন, লয়াররা, মানে আমাদের দেশের না, বাইরে যাদের কাছে আমি এক্সপার্ট চাইছি, এরা কেমন বিভিন্ন ক্ষেত্রে তারা জড়িত, বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ অ্যান্টি অ্যাপারথাইড মুভমেন্টে তারা বড় লড়াই করেছেন, ফিলিস্তিনের লড়াইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা বলছেন তোমাদের কনস্টিটিউশনে তো পিএম রিজাইন করলে কী করতে হবে? কিছু নেই। তাহলে এখনকার যে সরকার, এটা অবৈধ, এটা বানাইছো তুমি। তা সে যদি বানাইতে পারে, তাহলে আমিও নতুন বানাইতে পারি। তাহলে পুরো ব্যাপারটা নির্ভর করছে ক্ষমতার উপরে।
তাহলে এই ক্ষমতা তৈরি হয় কেন? এই যে আজকে আলোচনা করছে মতাদর্শিক স্বচ্ছতার মতো থেকে, চিন্তার স্বচ্ছতা ক্ষমতা তৈরি করে। আমরা কিন্তু লেনিনের যুগে আর নাই, আমরা আছি কি আগামবেনের যুগে কিংবা ফুকোর যুগে। ফলে আমাদেরকে ইনভেন্ট করতে হবে, আবিষ্কার করতে হবে অনেক কিছু। পুরনো চিন্তাধারা হবে না, কারণ লেনিনের চিন্তা যে ছিল যে ক্ষমতা রাষ্ট্রে কেন্দ্রীভূত থাকে, ফলে দখল করলেই এটা হয়ে যায়। আর এ যুগের ক্ষমতার ধারণাটা ক্ষমতা রাষ্ট্রে থাকে না, ক্ষমতা আমাদের মধ্যে বিরাজ করে। আমরা যদি বদলাই ক্ষমতা তৈরি হয়। খুব ইন্টারেস্টিং কথা। আমরা যদি বদলাই তাহলে ক্ষমতা তৈরি হবে। যদি আপনারা সংস্কার করেন ক্ষমতা তৈরি হবে না, যদি আপনারা গঠন করেন ক্ষমতা তৈরি হবে। আমি কেন বলি এটা জানতে হবে আমাদের, কেন বলি। এখন এর জন্য এই যে আমি কথাটা বলতে পারছি বা এখন আজকে যে আপনাদেরকে সহজে বলতে পারছি, এই জন্য যদি কাউকে আপনারা দোষ দিতে চান তাহলে সারওয়ার তুষারকে দোষ দিতে পারেন। তুষার আছে নাকি? সারওয়ার তুষার অপরাধী, কারণ সে আমাকে জোর করে একটা বই লিখিয়ে দিয়েছিল। বইটার নাম ছিল গণ অভ্যুত্থান ও গঠন। আমি বিনয়ের সঙ্গে বলবো, আপনারা যদি একটু পড়েন তাহলে আমি যেসব কথা বলছি তার বহু কিছু তার মধ্যে আছে। বহু কিছু তার মধ্যে আছে বলে আমাদের সমাজে এই চিন্তাটা বদলাবে। তরুণরা কিছু করতে চায়, তাদেরকে ছেড়ে দিন, তারা করতে পারবে। তারা এতটুকু আসতে চাচ্ছে, তারা বহু দিতে পারবে।